নদীর উথাল পাথাল ঢেউয়ের মাঝখানে ভেসে চলেছে ছোট্ট একটা মাছ ধরার নৌকা। পূর্ণিমার চাঁদ মেঘহীন আকাশের বুকে প্রকাণ্ড এক কলাইয়ের থালার মতো চকচক করছে। জোয়ার চলছে। এই প্রাকৃতিক টানে নদীর জল পলগাহীন হরিণের মতো ছুটোছুটি করছে এই ছোট্ট দুই গ্রামীণ জনপদের মাঝখান দিয়ে। নদীর এক প্রান্তে তালডিহি আর অন্যদিকে নবাবগঞ্জ। তালডিহি বর্ধিষ্ণু গ্রাম, কয়েক শত লোকের বাস ওই গ্রামে। প্রাইমারি স্কুল, বাজার, শীতলা কালী মন্দির, এমনকি ছোট্ট একটা সিনেমা ঘর পর্যন্ত আছে সেখানে। গ্রাম না বলে ওটাকে সহজেই মফস্বল বলে চালিয়ে দেওয়া যায়। অন্যদিকে নবাবগঞ্জ রীতিমতো অজপাড়াগা। সিনেমাঘর কিংবা স্কুল তো দূরস্থ, মনুষ্য বসতি পর্যন্ত নেই বললেই চলে। শালের জঙ্গল আর বেশ কিছু উঁচু উঁচু পাথরের টিলা ছাড়া ও গ্রামে দেখার মতো কিছুই নেই। অবশ্য চিরকাল এমনটা ছিল না। না হলে হয়তো গ্রামটাকে গ্রাম না বলে জঙ্গলই বলা হতো। তবে নেই নেই করেও নবাবগঞ্জের দিকে একটা বাড়ি এখনো নদীর বুক থেকে চোখে পড়ে। ভগ্নপ্রায় বাড়িটা জঙ্গলে ঢাকা সবুজ নবাবগঞ্জের গায়ে দুর্গের মতো দাঁড়িয়ে থাকে। রাতের অন্ধকারে সনসন করে হাওয়া বইছে। নদীর বুকে ভেসে থাকা ছোট্ট নৌকোটার মধ্যে মাত্র দুটি প্রাণী, রহমত আর ওর চাচাতো ভাই জুবের। ওরা পেশায় জেলে। এই নদীপথে রাতের আঁধারে নৌকা নিয়ে বেরোয় তারা। জাল দিয়ে মাছ ধরে সারা রাত, আর তাই দিয়েই পেট চলে ওদের। তবে পূর্ণিমার রাতে ওরা কখনো বেরোয় না। তার প্রধান কারণ নদীর পাড়ে হাঁ করে চেয়ে থাকা নবাবগঞ্জের ওই বাড়িটা। লোকে বলে ওই বাড়িটা নাকি ভুতুড়ে, কেউ থাকে না ওই বাড়িতে। কিন্তু তবুও পূর্ণিমার রাতে ওই বাড়ির ভেতর থেকে বিকট সব গর্জন শোনা যায়। জুবের বয়সে ছোট, সদ্য গোফের রেখা গজিয়েছে। একটু ভয় পাওয়া গলায় সে জিজ্ঞেস করল, রহমত ভাই, ওইটাই সেই বাড়িটার না গো? রহমত মাছ ধরায় ব্যস্ত। কোনো দিকে না তাকিয়েই সে ঠিক বুঝতে পারল যে জুবের কোন বাড়িটার কথা বলছে। জাল ফেলতে ফেলতে সে জবাব দিল, ওদের নৌকাটা নদী বরাবর ওই বাড়িটার দিকে এগিয়ে চলেছে। গলাটা আরো এক প্রস্থ ভয়ের দিকে গড়িয়ে নিয়ে গিয়ে জুবের বলল, ওই বাড়িটায় কি সত্যিই ভূত আছে? জুবের নৌকার দাঁড় ধরেছিল। সে দেখল আর মিনিট খানেক এগোলেই ওদের নৌকাটা ওই বাড়ির কাছাকাছি এসে পড়বে। জোর করে নৌকাটাকে তালদিহির দিক থেকে ঘোরানোর চেষ্টা করল সে। আর প্রায় সাথে সাথেই রহমত ধমক দিয়ে উঠল, কি হচ্ছে এসব? নৌকাটাকে খামখা ঠেলতাছিস কেন? মাছ বরাবর স্থির করে রাখ। বাড়ির দিকে এগিয়ে গেলে মাছ উঠবে। আসলে বাড়িটা যে কাছে চলে এসেছে। পেটের দায়, বুঝলি? পেটের দায়। আর পেটের দায় বড় দায়। হ্যাঁ, খিদের জন্যে মানুষকে কত কিছুই না করতে হয়। দেখ না, ঠেকায় না পড়লে থোড়া এই পূর্ণিমার রাতে বেরোতাম আমরা। হ্যাঁ, ভয় পাস না, আর কিছুক্ষণ, তারপরেই। রহমতের কথাগুলো শেষ করতে পারল না। তার আগেই রাতের নিস্তব্ধতা খান খান করে একটা প্রকাণ্ড অলৌকিক গর্জন ভেসে এলো নবাবগঞ্জের সেই নিঃসঙ্গ বাড়ির ভেতর থেকে। ওই গর্জন কোনো মানুষের হতে পারে না, এমনকি কোনো পরিচিত জানোয়ারও এমন বিকট শব্দ ছাড়ে না। সেই ভয়ঙ্কর আর্তনাদে কেঁপে উঠল রহমত আর তার ভাই। জুবের কাঁপা গলায় ওই বাড়ির দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, ওটা কি? রহমত ততক্ষণে চোখ বুজে ফেলেছে। বিড়বিড় করে আল্লাহর নাম স্মরণ করছে সে। ভাইয়ের প্রশ্নের জবাবে সে তড়িঘড়ি উত্তর দিল, আল্লাহ, মাদাদ আল্লাহ, আল্লাহ। কোনো কথা নয় জুবের,
তাড়াতাড়ি হাত চালা, কোনো কথা নয় জুয়েল, তাড়াতাড়ি হাত চালা, যত দ্রুত সম্ভব ওপারে গিয়ে উঠতেইব, তাড়াতাড়ি হাত চালা। এই নদীতে থাকলে প্রাণ নিয়ে ফিরতে পারবো কিনা জানি না, চল 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 চল, হাত চালা হাত চালা। জুবের সবে দাদার কথা মতো জোরে জোরে দাঁড় বাইতে শুরু করেছে, হঠাৎ তার চোখ গেল ওই বাড়ির দোতলার একটা জানালার দিকে। পূর্ণিমার সাদা আলোয় ও স্পষ্ট দেখতে পেল একটা লোক যেন সেই জানালায় দাঁড়িয়ে তাদের নৌকার দিকেই তাকিয়ে আছে, আর একটা লোকে কি যেন নড়াচড়া করছে লোকটার পিছনে। জুবের ছেলে মানুষ, আর 5টা ছেলে মানুষের মতোই নিষিদ্ধ জিনিসের প্রতি তার আগ্রহ বেশি। দাদার বারণ সত্ত্বেও সে ওই দৃশ্য দেখে নিজের কাজ ভুলে গেল। নৌকাটা স্তব্ধ হয়ে গেল জলের মধ্যে। রহমত পাড়ের দিকে তাকিয়েছিল, তাদের জলযানের গতি স্তব্ধ হওয়ায় সে খেঁকিয়ে উঠে বলল, কি হলোটা কি? নৌকা থামালি কেন? ভাই, সবাই যে বলে ওই বাড়িতে লোক থাকে না, তবে ওকে আর ওর পিছনে ওগুলো কি নড়াচড়া করছে। ভাইয়ের কথা শুনে ওই বাড়ির দিকে ফিরে তাকালো রহমত। সেই জনহীন নবাবগঞ্জের একাকী বাড়ির দোতলার ঘরের জানালায় অমন দৃশ্য দেখে তার হাত পা অবশ হয়ে এলো। সে ভয়ার্ত কণ্ঠে বলল, নৌকা চালা জুবের, নৌকা চালা। আর অমনি সেই ভুতুরে বাড়ির দোতলা থেকে ভেসে এলো পুরুষ কণ্ঠের অমানুষিক অট্টহাসি। ভয় পেতে দেখে যেন ভারী মজা পেয়েছে লোকটা। হাসির দমকে কেঁপে কেঁপে উঠতে লাগলো রাতের অন্ধকার। হাওয়ার বেগ বাড়ছে, তাড়াহুড়ো করে বেসামাল হলো নৌকা। রহমত আর জুবের কিছু বুঝে ওঠার আগেই নৌকাটা পাল্টি খেয়ে গেল। শীতল জলে ঝপাস করে পড়ল 2 ভাই। ভাগ্যিস রহমত পাকা সাঁতারে। সে ভাইয়ের চুলের মুঠি ধরে সাঁতরাতে সাঁতরাতে নিয়ে চলল তালডিহির দিকে। পিছন থেকে তখনও সেই পুরুষ কণ্ঠের অট্টহাসি ভেসে আসছে। সেই অট্টহাসি ভৌতিক উপন্যাসের প্রেতাত্মার মতো ঝাঁপিয়ে পড়েনি ওদের ওপর, কিন্তু ওই হাসির সাথে জড়িয়ে থাকা একটা অজানা ভয়, একটা অদ্ভুত সংশয় যেন রহমত আর জুবেরের অন্তরাত্মাকে ঠান্ডা করে দিয়েছিল। আপনারা শুনছেন লেখক অনির্বাণ ভট্টাচার্যের কলমে আমাদের আজকের নিবেদন ওডোত। চতুর্দিকে মিস্ত্রি মজদুরদের হইচই আর চিৎকার চেঁচামেচিতে জায়গাটা মুখরিত হয়ে রয়েছে। কোথাও কাঠে পেরেক ঠোকার শব্দ হচ্ছে, কোথাও ইটের গায়ে হাতুড়ির আঘাতে টং টং আওয়াজ উঠছে। চারপাশটা দেখতে দেখতে বিপ্লব বলল, বাড়িটা বেশ বড়ই আছে, লোক লস্কর নিয়ে আরামেই থাকা যাবে। কি বলেন চক্রবর্তী বাবু? চক্রবর্তী এ তল্লাটে বহু বছর ধরে জমি বাড়ির দালালি করছে। বিপ্লবের কথা শুনে কোনো জবাব না দিয়ে স্রেফ হেঁ হেঁ করে হাসল সে। বিপ্লবের পুরো নাম বিপ্লব দস্তিদার। ও কলকাতার একটা নামকরা ইঞ্জিনিয়ারিং ফার্মের চিফ প্রজেক্ট ইঞ্জিনিয়ার। ওদের ফার্ম নানা রকমের বড় বড় হোটেল এবং রিসর্টের জন্য প্রপার্টি ডেভেলপ করে। পাতি বাংলায় মোটা টাকার কন্ট্রাক্ট নিয়ে ওই হোটেল এবং রিসর্টের বিল্ডিং তৈরি করে ওদের কোম্পানি। তেমনি এক নামকরা হোটেল চেইন এই নবাবগঞ্জের জঙ্গুলে পরিবেশে একটা ফরেস্ট বাংলো বানানোর কন্ট্রাক্ট দিয়েছে ওদেরকে। আর সেই সূত্রেই এখানে আসা, সাথে মালপত্র ও জনাভিষেক লোকজনও রয়েছে। তাই এখানে পৌঁছেই সকলের মাথা গোঁজার ব্যবস্থা করার জন্য চক্রবর্তী দালালের শরণাপন্ন হয় বিপ্লব। লোকটাকে দোষ দেওয়া যায় না। তালদিহির একাধিক ভাড়া বাড়ি দেখিয়েও যখন কাজ হয় না, তখন সে বাধ্য হয়েই ওকে নবাবগঞ্জের এই একমাত্র বাড়িটার কথা বলে। তবে চক্রবর্তী দালালের একটা ভুল ছিল।
সে বিপ্লবকে এই বাড়ির দুর্নামের কথাটা জানায়নি। লোকমুখে যে এ বাড়ি ভুতুরে বলে পরিচিত তা খুনাক্ষরেও টের পায়নি সে। বাড়ির ভিতরটায় চারপাশ দেখতে দেখতে বিপ্লব বলল, আপনি বাঁচালেন মশাই। এরকম একটা বাড়ি না পেলে এতগুলো লোক নিয়ে যে কোথায় মাথা গোজার ব্যবস্থা করতাম কে জানে। আরে আরে ওরকম ভাবে বলবেন না, আমি তো আর সমাজ সেবা করছি না। আপনাদের একটা থাকার বন্দোবস্ত করে দিয়ে তার বদলে 2 পয়সা রোজগার করছি। লোকের পছন্দ মতো জমি বাড়ি খুঁজে দিয়ে পেট চালায় মশাই। এতে আর দোতলায় ওই নদীর দিকের ঘরটা আমার থাকার জন্য গুছিয়ে নিচ্ছি, আর লোকজনেরা থাকবে নিচের তলায়। কথাগুলো বলতে বলতে হঠাৎ একতলার একটা বন্ধ দরজার দিকে চোখ পড়ে বিপ্লবের। আদ্যিকালের বাড়ি, পুরনো শাল কাঠের কারুকার্য করা দরজাটায় সবুজ রং কালের ঘষা লেগে ক্ষয়ে গেছে এতদিনে। দরজার গায়ে একটা প্রকাণ্ড তালা ঝুলছে। বিপ্লব সেদিকে দেখিয়ে জিজ্ঞেস করল, চক্রবর্তীবাবু, ওই দরজাটা বন্ধ কেন? কি আছে ওই দরজার পিছনে? কথাটা শুনেই চক্রবর্তী দালালের গলাটা শুকিয়ে গেল। একটু ঠোক গিলে ভদ্রলোক বলল, আসলে দাদা, নদীর পাড়ের বাড়ি তো। এ বাড়ির মালিক বাড়ির ভিতর দিয়েই নদীতে বেরোনোর একটা পথ করেছিলেন। তারপর দীর্ঘদিন এ বাড়ি বন্ধ পড়ে আছে। ওই খোলা পথে কোনো মাতাল চাতাল যাতে জলে গিয়ে না পড়ে, তাই জন্যই দরজাটা তালা দেওয়া হয়েছে আর কি। কথাগুলো বলে সামাল দেওয়ার চেষ্টা করে লোকটা। বিপ্লব এগিয়ে গিয়ে তালাটায় হাত বুলিয়ে বলল, তা এই দরজাটা এখন খুলে দিলেই তো হয়। নদীর জল যদি ঘরের ভিতর থেকেই পাওয়া যায় তাহলে আমাদের লোকজনদের অনেক সুবিধে হবে। কি দরকার মশাই ওসব ঝামেলার? বাড়ির সামনে কুয়ো আছে, তেমন হলে শহর থেকে একটা পাম্প বানিয়ে দেওয়া যাবে এখন। বিপ্লবের অতিরিক্ত কৌতূহল দেখে একটু বিরক্ত হলো চক্রবর্তী দালাল। তারপর গলাটা স্বাভাবিক করে বলল, আশা করি দিন-7 মধ্যে মেরামত হয়ে যাবে। তাহলে দাদা, আমার কমিশনটা? প্যান্টের পিছনের পকেট থেকে টাকার ব্যাগটা বের করে বিপ্লব কর করে 10টা 500 টাকার নোট চক্রবর্তী দালালের হাতে ধরিয়ে দিল। এই পয়সায় যে এত বড় বাড়ি ভাড়া পাওয়া গেছে তা সত্যিই আশ্চর্যের। 1 মাসের অতিরিক্ত ভাড়া কমিশন হিসেবে দিতে হলেও বেশ সস্তায় দাও মারা গেছে ভেবে মনে মনে খুশি হয় সে। আমি তাহলে এখন আসি দাদা। যে কোনো প্রয়োজনে লোক পাঠাবেন, আমি এক ডাকেই হাজির হয়ে যাব। চলুন আপনাকে একটু এগিয়ে দিয়ে আসি। কথাগুলো বলতে বলতে চক্রবর্তী দালালের সাথে বাড়ির চৌহদ্দি ছাড়িয়ে রাস্তায় নেমে আসে বিপ্লব। জায়গাটাই চতুর্দিকে জঙ্গল, গাছপালার এমন বারবরন্ত এর আগে খুব একটা দেখেনি সে। দূরে দূরে বেশ কিছু পুরনো ভগ্নপ্রায় বাড়ি দেখে স্পষ্ট বোঝা যায় যে এককালে এ তল্লাটেও যথেষ্ট লোকজন থাকত, কিন্তু এখন সেসব বাড়িঘর পরিত্যক্ত হয়ে পড়ে আছে। ভারী কৌতূহল হয় ওর। বিপ্লব জিজ্ঞাসা করে, আচ্ছা চক্রবর্তীবাবু, এই যে বাড়িঘরগুলো ফাঁকা পড়ে আছে, এখানে লোক থাকে না কেন? চক্রবর্তীর গলা দিয়ে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। হতাশ স্বরে সে বলে, আগে এখানে তো অনেক লোকই থাকতো দাদা, কিন্তু এখন সবাই হয় তালদিহিতে আর না হয় অন্য কোথাও চলে গেছে। একটা গোটা গ্রাম এভাবে ফাঁকা হয়ে যেতে পারে নাকি? ভারী আশ্চর্য তো। কোনো উত্তর দেয় না চক্রবর্তী দালাল। সে নিশ্চুপে হাঁটতে থাকে। বিপ্লব আবার জিজ্ঞাসা করে, কি হয়েছিল বলুন তো এখানে? এত বড় একটা গ্রাম মনুষ্যহীন হয়ে পড়ে আছে, চতুর্দিকে গাছপালার বাড়বাড়ন্ত, ব্যাপারটা সত্যি আশ্চর্যজনক। কোনো অসুবিধা না থাকলে বলুন না কি হয়েছিল। চক্রবর্তী দালাল বিপ্লবের মুখের দিকে তাকিয়ে চোখ বড় বড় করে বলে, মড়ক লেগেছিল এই গ্রামে। বহু মানুষ বেঘরে প্রাণ হারিয়েছে। আর তারপরে আজ পূর্ণিমা, তবে আষাঢ় মাসের পূর্ণিমা হওয়ায় চাঁদের দেখা পাওয়া যাচ্ছে না।
গোটা আকাশ জুড়ে কালো কালো মেঘের পসরা সাজানো রয়েছে। রুটি আর মুরগির মাংস দিয়ে রাতের খাওয়ার সারতে সারতে জানালা দিয়ে আকাশের দিকেই দেখছিল বিপ্লব। নদীর পাড়ে এই বিরাট বাড়িটার দোতলায় মাত্র একটা ঘরই বাসযোগ্য করে তোলা হয়েছে, বাকি সবকটা ঘর তালাবন্ধ হয়ে পড়ে আছে। এখানকার কাজকর্ম শুরু হয়েছে প্রায় 10 হয়ে গেল। কোম্পানির মিস্ত্রি মজদুররা একতলার 3টে ঘর জুড়ে থাকার বন্দোবস্ত করেছে। একতলায় সকলের ব্যবহারের জন্য একটা পুরনো আমলের বাথরুম আছে, কিন্তু দোতলায় সেসবের পালাই নেই। রাত বিরেতে বাথরুম পায়খানা পেলে অন্ধকার ঠেঙিয়ে একতলায় যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। এ বাড়িতে তালডিহি থেকে লাইন টেনে বিদ্যুৎ সংযোগ করা হলেও গতকাল রাতেই সেই তার ঝড় বাদলায় ছিঁড়ে পড়েছে। বৃষ্টি বাদলের কারণে সেটা সারানো সম্ভব হয়ে ওঠেনি এখনো। অগত্যা কেরোসিনের কুপি ভরসা। অন্যান্য দিন এ সময় এ বাড়িতে কান পাতা দায় হয়ে ওঠে। সারাদিনের খাটাখাটনির পর মিস্ত্রিরা তরল সহযোগে হই হুল্লোড়ে মেতে ওঠে। তাদের সেই হইচই চলে রাত 12টা-1টা পর্যন্ত। নিহনতি গরিব গুরব লোকজন, মনোরঞ্জনের জন্য এরা আর কী বা করতে পারে। তাই সামান্য অসুবিধে হলেও বিপ্লব এসবে বাধা দেয় না। আর ওর এই গরিব মানুষদের জন্য বা মিস্ত্রিদের জন্য যে সামান্য দরদ চোখে পড়ে, তাতেই ওই মজুর শ্রেণীর লোকেরা ওকে ভালোবেসে ফেলে। আর ফলটাও হয় ভালো। মনের এবং মতের মিল হয়ে যাওয়ায় কাজকর্ম সারতে বেশি বেগ পেতে হয় না। তবে আজ ওরা আর কেউ বাড়িতে নেই। চক্রবর্তী দালাল সকালবেলাতে এসেই সবাইকে তার বাড়িতে খাওয়ার জন্য এবং তারপর গ্রামের সিনেমা হলে বিশেষ একটি সিনেমা দেখার আমন্ত্রণ জানিয়ে গেছে। তবে এসব আয়োজন কিসের সুবাদে সে ব্যাপারে ভদ্রলোক কিছুই বলেননি। কেবল বিপ্লব নয়, এই ইউনিটের প্রত্যেকের নিমন্ত্রণ ছিল আজ। কাজকর্ম সেরে যখন সবাই এই উদ্দেশ্যে বেরোতে যাবে, এমন সময় বিপ্লবের প্রচণ্ড মাথা যন্ত্রণা শুরু হয়। সবাইকে ডেকে ও বলে দেয়, শোনো, তোমরা সবাই বেরিয়ে পড়ো, আর দেরি করো না। আমার মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছে, আমি আর যাচ্ছি না। তারা নেই, খেয়ে দিয়ে সিনেমা দেখে ধীরে সুস্থে ফিরো। কালকের দিনটা না হয় আমি ছুটি দেব, একটু বেলা অবধি গড়িয়ে নিলে কারোর কোনো অসুবিধা হবে না আশা করি। তারপর ওষুধের পাতা থেকে একটা মাথা যন্ত্রণার ট্যাবলেট ছিঁড়ে নিয়ে জল দিয়ে সেটা গিলে নেয় বিপ্লব। আরো কয়েক ঢোক জল খেয়ে সে বলে, তবে মাথায় রেখো, আমি কিন্তু যাচ্ছি না। হুল্লোড় করতে গিয়ে কারো কোনো অনিষ্ট করে ফেলো না যেন। সেক্ষেত্রে আমাকেই জবাবদিহি করতে হবে। দু একজন মজুর ওকে নিয়ে যাওয়ার জন্য গাঁইগুঁই করছিল ঠিকই, কিন্তু বিপ্লব কিছুতেই যেতে রাজি হয় না। অবশেষে একজন মাঝবয়সী মজুর ওর রাতে খাবার জন্য রুটি আর মুরগির মাংস করে দেয় তাড়াতাড়ি। তারপর সেটা ওর বিছানার পাশে টেবিলে নামিয়ে রেখে সকলেই পাশের গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সবাই চলে যাওয়ার পর বিপ্লব মাথা যন্ত্রণার ট্যাবলেটের ঘোরে বেশ খানিকক্ষণ অকাতরে ঘুমিয়ে নেয়। যখন ওর ঘুম ভাঙে ততক্ষণে রাত প্রায় 11টা। ঘুম থেকে উঠে মুখে চোখে একটু জল দিয়ে ওর জন্য রেখে যাওয়া রুটি মাংস খেতে বসে বিপ্লব। ওষুধের কারণেই হোক কিংবা বেশ খানিকক্ষণ ঘুমানোর জন্যই হোক, মাথা যন্ত্রণাটা এখন অনেকটাই কম। খোলা জানালার ধারে নদীর ভেজা হাওয়ায় আর বর্ষার আকাশের মৃদু বিদ্যুতের চমক দেখতে দেখতে খাওয়া সেরে নেয় বিপ্লব। তারপর হাত মুখ ধুয়ে এসে সঙ্গে আনা ঘনাদা সমগ্রটা খুলে বসতে যাবে, এমন সময় করকর করে মেঘ ডেকে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু। জানালা দিয়ে নদীর ওপরে সাদা হয়ে পড়তে থাকা বৃষ্টি দেখতে দেখতে সে একবার ভাবল জানলাটা বন্ধ করে দেবে, কিন্তু পরক্ষণেই ওই ঠান্ডা ভেজা হাওয়া
বেশ ভালো লেগে গেল ওর। বিপ্লব মনে মনে ভাবল, যতক্ষণ না জানলা দিয়ে বৃষ্টির ছাট এসে ঢুকছে ততক্ষণ বরং ওটা খোলাই থাক। এই ভেবে কেরোসিনের কুপিটাকে একটু আড়াল করে দিয়ে বই পড়তে আরম্ভ করলো সে। পড়তে পড়তে কতক্ষণ সময় কেটে গেছে তা খেয়াল ছিল না বিপ্লবের। হঠাৎ একতলা থেকে কিছু একটা পড়ে যাওয়ার ধাতব শব্দে চমকে উঠল সে। মনে মনে ভাবল, তবে কি মিস্ত্রির দল এত তাড়াতাড়ি ফিরে এলো? হ্যাঁ। হাতের বইটা উল্টে পাল্টে কেরোসিনের আলোয় হাত ঘড়িটা দেখল বিপ্লব। রাত প্রায় 1:30। কিছুক্ষণ চুপ করে বসে থেকে পরবর্তী শব্দের জন্য অপেক্ষা করল। যদি মিস্ত্রিটা এসেই থাকে তবে নিশ্চয়ই আরও শব্দ শোনা যাবে, কিন্তু না, আর কোনো শব্দ পাওয়া গেল না। কোনো বিড়াল হবে ভেবে আবার বই খুলে পড়তে আরম্ভ করলো বিপ্লব। এরপর কেটে গেছে আরো বেশ কিছুক্ষণ। হঠাৎ একটা মানুষের পায়ের শব্দে আবার তার কান দুটো সজাগ হয়ে উঠল। জোর ছেঁচড় নয় তো। একতলার ঘরে বিল্ডিং মেটেরিয়ালের সাথে নানান যন্ত্রপাতিও রাখা রয়েছে, যদিও সেসব সাধারণত চুরি হওয়ার জিনিস নয়, তবু বলা তো যায় না। কোনো মাতাল টাতাল ঢুকে যদি ওগুলো সব সরিয়ে দেয় তাহলে আশ্চর্য হওয়ার কিছুই থাকবে না। নিজের অজান্তেই সে হাঁক পারল, কে? রামশরণ? রঘু এলে নাকি? কোনো প্রত্যুত্তর পাওয়া গেল না। অথচ একতলার ঘর থেকে একটা লোকের হাঁটার শব্দ দিব্যি শোনা যাচ্ছে। বই সরিয়ে রেখে বিছানায় সোজা হয়ে বসল বিপ্লব। এবার এই জঙ্গল এলাকায় নিঃসঙ্গ এই প্রাচীন বাড়িতে ওর একটু একটু ভয় করতে আরম্ভ করছে। না, ভূত প্রেতের ভয় সে পায় না, তবে চোর ছেঁচর কিংবা মদ্যপ কেউ হলে আলাদা কথা। কয়েক মিনিট বিছানাতেই চুপচাপ বসে রইল সে। একতলার বারান্দা বরাবর কেউ যেন পায়চারি করতে আরম্ভ করেছে। উঠে দেখবে কিনা ভাবতে ভাবতে অবশেষে কেরোসিনের কুপিটা হাতে নিয়ে নিজের ঘরের দরজা খুলে বেরিয়ে এলো বিপ্লব। ওর ঘর থেকে বেরিয়েই ডান দিকে কয়েক কদম এগোলে একতলায় যাওয়ার একটা সিঁড়ি। ধীরে ধীরে সজাগ হয়ে সিঁড়ি বেয়ে নামতে শুরু করলো সে। সিঁড়ির প্রত্যেক ধাপ নামার সাথে সাথে ওর বুকের ভেতরে ধুকপুকানি বেড়ে চলেছিল। দোতলা আর একতলার মাঝামাঝি ল্যান্ডিংটায় এসেই সে দেখল একজন সাহেবী পোশাক পরা ভদ্রলোক কোমরে হাত দিয়ে একতলার বারান্দায় পায়চারি করছে। একটু অবাক হয়ে বিপ্লব জিজ্ঞাসা করল, কি হলো? কে? কি চাই আপনার? এত রাতে এই বাড়িতে কি করছেন? বিপ্লবের ডাক শুনে পিছনে ফিরে তাকালেন ভদ্রলোক। তারপর গটমটিয়ে সিঁড়ির দিকে এগিয়ে গেলেন তিনি। কুপির আলোয় ও দেখল লোকটা মাথা থেকে পা পর্যন্ত ভিজে সপসপে হয়ে রয়েছে। লোকটাকে বাঙালি বলে মনে হলো না। তার গায়ের রং, চুলের রং, এমনকি চোখের মণি পর্যন্ত বিদেশিদের মতো। অন্তত বঙ্গদেশে এমন চেহারার পুরুষ খুঁজে পাওয়া দুষ্কর। এত রাতে একজন বিদেশি ভদ্রলোক এই পচপাড়া গায়ে কি করছে সেটা ভাবতে ভাবতেই আর এক প্রস্থ চমকালো সে। বিপ্লবকে অবাক করে দিয়ে ভদ্রলোক পরিষ্কার বাংলায় বলে উঠলেন, একটু বিপদে পড়ে গেছি, আজ রাতটা কাটানোর বন্দোবস্ত করা যায়? বিপ্লব মনে মনে ভাবল লোকটা নির্ঘাত বৃষ্টির জন্য ফেঁসে গেছে। আর যাই হোক, ওকে চোর বাটপার বলে মনে হচ্ছে না। অবাক ভাবটা কাটিয়ে সে বলল, নিচের ঘরগুলো তো আসুন, আপনি ওপরে আমার ঘরে আসুন। সেই আগন্তুক বিনা বাক্য ব্যয়ে বিপ্লবের পিছন পিছন দোতলার ঘরে এসে ঢুকলেন। ওকে একটা চেয়ার দেখিয়ে দিয়ে বিপ্লব বলল, আপনি বসুন। হে, একেবারে ভিজে গেছেন তো। পাল্টানোর মতো একটা পোশাক দেবো আপনাকে? আপনার চেহারা দেখে মনে হচ্ছে আমার পোশাক আপনার গায়ে হয়ে যাবে। না না, আমার ওসব কিছু লাগবে না।
আপনি ব্যস্ত হবেন না, আসলে এসবের অভ্যাস আছে। কেরোসিনের কুপিটা টেবিলের উপর নামিয়ে রেখে বিপ্লব হাঁ করে লোকটাকে দেখতে আরম্ভ করল। ওর চোখে মুখে সম্ভবত বিস্ময়ের আভাস পেয়ে ভদ্রলোক বললেন, আপনি অবাক হয়েছেন না? আমি বাংলা বলছি বলেই সম্ভবত আপনার এই বিস্ময়ের ভাব। আসলে জন্মসূত্রে আমি বিদেশি হলেও আমার মা ছিলেন বাঙালি, কাজেই বাংলাটা আমি সহজেই শিখে ফেলেছিলাম। ও বাই দ্য ওয়ে, আমার নাম হেনরি রাইট। করমর্দন করার জন্য হাত বাড়িয়ে দিলেন ভদ্রলোক। বিপ্লব ওর হাতটা ছুঁয়েই চমকে উঠল। ওই হাত বরফের মতো ঠান্ডা। ভদ্রলোক যেন আবারও ওর মনের কথাটা বুঝে ফেললেন। নিজের দুই হাতের তালু ঘষতে ঘষতে বললেন, এই এক দোষ জানেন, জলে ভিজলেই আমার হাত দুটো বরফের মতো ঠান্ডা হয়ে ওঠে। তবে ভদ্রলোকের কথাটা যেন কৈফিয়তের মতো শোনালো। বিপ্লবের মনে হলো যেন লোকটা কিছু একটা আড়াল করতে কথাগুলো বলল। তবে কৈফিয়তটা যথাযোগ্য হলেও জলে ভেজার কারণে কোনো মানুষের হাত ওরকম নরম পতপতে হয়ে ওঠে না। একটা কোনো রহস্য যেন লুকিয়ে রাখছেন সেই ভদ্রলোক। ব্যাপারটা খোলসা করার জন্য সে প্রশ্ন করল, তো মিস্টার রাইট, আপনার বাড়ি কোথায়? আসলে এটা এককালে আমারই বাড়ি ছিল, এখন অবশ্য। কথাটা বলতে বলতে ভদ্রলোক জানালার বাইরে বৃষ্টিস্নাত নদী অববাহিকার দিকে তাকালেন। তাই এবারই আপনার ছিল? হুম। তা এত রাতে আপনি এদিকে কোথায় এসেছিলেন? এই বাড়ি দেখতেই এসেছিলাম। আমি প্রতি মাসের পূর্ণিমায় একবার করে এখানে আসি। ভদ্রলোকের কথার মধ্যে কেমন একটা রহস্যের গন্ধ আছে। বাইরে থেকে আসা ভেজা হাওয়ায় কেরোসিনের কুপিটা এবার দপদপ করে উঠল। বিপ্লব মনে মনে ভাবল, যে বাড়ি দেখতে প্রতি মাসেই ভদ্রলোক ছুটে আসেন, সে বাড়ি যে আদৌ কেন বিক্রি করলেন কে জানে। অবশ্য আমি হয়তো বিষয়টা নিয়ে বেশি ভাবছি। নিতান্তই টাকা পয়সার কারণে বা অন্য যে কোনো মামুলি কারণে, যেমন আর 5টা বাড়ি হস্তান্তর হয়, এটাও হয়তো তেমনভাবেই। কথাগুলো ভাবতে ভাবতেই হঠাৎ ওর মাথায় চক্রবর্তী দালালের একটা কথা ভেসে আসে। সে হেনরির দিকে তাকিয়ে প্রশ্ন করে, আচ্ছা, এখানকার এক ভদ্রলোকের কাছে শুনছিলাম যে এই গ্রামে নাকি মড়ক লেগেছিল। তা আপনি ছিলেন নাকি সে সময় এই গ্রামে? ছিলাম। সেই জন্যই কি এই বাড়ি বিক্রি করা? এবার যেন ভদ্রলোকের ভারী কৌতুক বোধ হল। মুচকি হেসে তিনি বিপ্লবের দিকে তাকিয়ে বললেন, মরার ভয়ে পালিয়েছি বলতে চাইছেন? মড়ক লাগলে তেমন করা কি খুব অস্বাভাবিক? না, তা নয়। তবে মরার ভয় এই হেনরি রাইট পায় না। আসলে কোনোভাবেই বাধ্য হয়ে এই বাড়ি আমি ছেড়ে যাইনি। এই গৃহত্যাগ সম্পূর্ণ স্বেচ্ছায়। উদাস কণ্ঠে কথাগুলো বলে ভদ্রলোক হঠাৎ বিপ্লবের দিকে তাকিয়ে বললেন, আপনি বুঝি মরতে ভয় পান? মরতে কেনা ভয় পায় বলুন? আর যদি মৃত্যুর থেকেও ভয়ঙ্কর কিছু প্রত্যক্ষ করেন, তখনও কি মরার ভয় পাবেন? হেনরির কথা শেষ হওয়ার সাথে সাথেই প্রচণ্ড জোরে বাজ পড়ল। সেই বিদ্যুৎ চমকের আলোয় বিপ্লব ওই ভদ্রলোকের চোখ দুটো দেখল। সরীসৃপের মতো নিথর, ধূর্ত এবং নিষ্প্রাণ সেই চোখ। বিদেশি চেহারার লোকটা মরার মতো নোর দিকেই তাকিয়ে বসে আছে। যা ঝড় বৃষ্টি আরম্ভ হয়েছে, আমার লোকগুলো যে কখন বাড়ি ফিরবে কে জানে। আর ওখানেই বা চক্রবর্তীবাবু কি বন্দোবস্ত করবেন। জানালার বাইরে থেকে ধেয়ে আসা ঝোড়ো হাওয়া আর বৃষ্টির দাপট দেখতে দেখতে কথাগুলো বলল বিপ্লব। সেদিনও এরকম ঝড় বৃষ্টি হয়েছিল। হঠাৎ করেই কথাটা বলে উঠলেন হেনরি। নিঃসঙ্গ বাড়িটার আনাচে কানাচে ওর গুরুগম্ভীর গলার স্বর প্রতিধ্বনিত হয়ে ফিরে এলো। বিপ্লব অবাক হয়ে জিজ্ঞাসা করল, কোন দিন? যেদিন আমি প্রথম তাকে দেখেছিলাম। তাকে? তাকে মানে? যে আমার জীবনটা আমূল বদলে দিয়েছিল। লোকটার কথাগুলো কেমন হেয়ালির মতো শোনাচ্ছিল।
পুরুষ মানুষ সাধারণত নিজের প্রেমিকা বা স্ত্রীর সম্পর্কে এ জাতীয় কথা বলে থাকে। বিপ্লব তেমনটা কিছু ভেবে নিয়ে জিজ্ঞাসা করল, তিনি কি আপনার স্ত্রী? স্ত্রী? অবাক হয়ে কথাটা উচ্চারণ করে ভদ্রলোক হো হো করে হাসতে শুরু করলেন। কিছুক্ষণ অট্টহাসি হেসে তারপর বললেন, ওসব কিছু না মশাই, আমি বলছিলাম ওডথের কথা। ওডাত? সে আবার কি? এমন শব্দ তো বাপের জন্মে শুনিনি। ওডথ আমার জীবনের প্রাণ শক্তি বলতে পারেন। তার জন্যই বেঁচে পড়তে আছি। অন্তত এই একটা রাত এই সবুজ পৃথিবীর আলো বাতাস বুক ভরে টেনে নিচ্ছি। কিন্তু তার মানে এই ভাববেন না যে সে আমার অনেক পছন্দের কিংবা কাছের। ওই ওডথই আমার জীবনের সবচেয়ে বড় সর্বনাশ ডেকে এনেছিল। আসলে কি জানেন মশাই, আমাদের জীবনে এমন অনেক মানুষ বা ঘটনা এসে জোটে যা একই সাথে আমাদের ভালো ও মন্দের কারণ হয়ে দাঁড়ায়। তাদের প্রভাব এতটাই বেশি হয়ে দাঁড়ায় যে আমরা বুঝতেও পারি না তাকে বুকে টানবো নাকি ছুঁড়ে ফেলে দেব। আর এই দোলাচলে এতটা বেশি সময় অতিবাহিত হয়ে পড়ে যে তখন আর পিছিয়ে আসার পথ থাকে না। আমাদের এই নশ্বর জীবন ততক্ষণে তাদের হাতে আষ্টে পৃষ্ঠে বাঁধা পড়ে যায়। এরা একই সাথে সদয় আবার একই সাথে নির্দয়। একই মুদ্রার দুটো পিঠ বলতে পারেন। ভদ্রলোকের কথা শুনে বিপ্লব হাঁ করে চেয়ে আছে দেখে তিনি বললেন, আপনি ব্যাপারটা বুঝতে পারছেন না, না? পাগলের প্রলাপ মনে হচ্ছে, তাই তো? বিশ্বাস করুন, এর চেয়ে যদি আমি পাগল হয়ে যেতাম তাহলে বোধহয় সত্যিই ভালো হতো। মাফ করবেন, আমি তেমন কিছু না ভাবলেও আপনার কথা কিন্তু এখনো কিছু বুঝতেই পারছি না। আপনি যদি আরেকটু খোলসা করে বলেন তাহলে। আসলে সবটা যে আমি নিজেও এখনো বুঝতে পেরেছি তেমনটা নয়। এখনো পুরো বিষয়টা ভাবলে একটা স্বপ্ন বলে ভ্রম হয়, কিন্তু বিষয়টা সত্যি যে তা নয়। কোনো ভ্রম বা মনের ভুল নয়, নিখাদ সত্যি, আমার জীবনের সত্যি। এই চাঁদ তারা বা ঝড় বৃষ্টি যেমন সত্যি, এটাও ঠিক তেমনই। আপনাকে সবটা খুলে বলতে পারি, কিন্তু ভয় হয় পাছে আপনি ঘাবড়ে যান। কথাগুলো বলতে বলতে নিজের হলদে চুলে আঙুল চালায় হেনরি রাইট। তার চোখে মুখে ভয়, দ্বিধা এবং অস্বস্তি মিলেমিশে আছে। বাইরে মুষলধারে বৃষ্টি হয়ে চলেছে তখনও। এমন বৃষ্টি বহুদিন দেখেনি বিপ্লব। আকাশ ভেঙে যেন সমস্ত বাড়িধারা আজই নেমে আসবে এই পৃথিবীর বুকে। নদীর জল দুকুল ছাপিয়ে পাড়ে উঠে আসতে শুরু করেছে এই ঘণ্টাখানেকের বৃষ্টিতে। তার সাথে সমান তালে পাল্লা দিয়ে চলেছে ঝড়। নদীর পার বরাবর যত শালের দল আছে সবাই তাদের বড় বড় পাতা দিয়ে প্রচণ্ড জোরে জোরে মাথা দুলিয়ে চলেছে। দূর থেকে দেখলে মনে হয় যেন রাতের আঁধারে একদল বিশালাকার প্রেতাত্মা উন্মত্ত হয়ে বন বন করে মাথা ঘোরাচ্ছে। এদিকে ঘরের ভিতর সেই হাওয়ার দাপটে কেরোসিনের কুপিটা থরথর করে কাঁপছে। সেই কম্পমান হলুদ আলোয় হেনরি রাইটের চেহারাটা ভৌতিক মনে হয় তার। বিপ্লব একটু অবাক হয়ে জিজ্ঞাসা করে, ভয় পাবো? কিন্তু কেন? আপনি কি কোনো ভূতের গল্প বলবেন নাকি মশাই? ভূতের গল্প? হ্যাঁ, তা এককালে পড়েছি বটে। এডগার অ্যালান পো, ম্যাকেন, এমনকি আপনাদের ওই ত্রৈলোক্যনাথ, তাও পড়েছি এবং শুনেছি। তবে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, আমি আপনাকে এত রাতেই কোনো ভূতের গল্প শুনিয়ে মশকরা করতে চাই না। আমি যে কথাগুলো বলবো সেগুলো অক্ষরে অক্ষরে সত্যি কথা। হ্যাঁ, বিশ্বাস করা বা না করা আপনার উপর। কাহিনী শুরুর আগে বিপ্লব নিজের বিছানার পাশ থেকে সিগারেটের প্যাকেট বার করে তার থেকে নিজে একটা নিয়ে আরেকটা বাড়িয়ে দেয় ওই আগন্তুকের দিকে। তবে ভদ্রলোক হাত দেখিয়ে বারণ করে দিলেন। বললেন, ওর থেকে এই গল্পটা শুরু।
এই ধূমপান এককালে স্রেফ নেশায় আটকে ছিল না, বিষয়টা তামাক হয়ে উঠেছিল আমার ধ্যান জ্ঞান। এইভাবে না, আপনাকে প্রথম থেকে বলি, বুঝতে সুবিধা হবে। এই বলে ভদ্রলোক নিজের কাহিনী বলতে শুরু করলেন। আমার বাবা উইলিয়াম রাইট ছিলেন একজন আদ্যপান্ত বিদেশি। আমাদের পৈতৃক বাড়ি শুধু স্কটল্যান্ডে। বাবা ভারতে এসেছিলেন জাহাজের কাজ নিয়ে। পেশায় তিনি ছিলেন একজন ইঞ্জিনিয়ার। বেশ কিছু বছর এদেশে থাকতে থাকতে দেশটার প্রতি ভালোবাসায় জড়িয়ে পড়েন তিনি। তবে শুধু দেশটার প্রতি বললে ভুল হবে, এখানে এসে আমার মার সাথে পরিচয় হয় তাঁর। শিক্ষিতা সুন্দরী বাঙালি মহিলাটির সাথে প্রেম বন্ধনে আবদ্ধ হন বাবা। আমার মা সকলের অমতে বিয়ে করেন তাকে। তবে স্বধর্ম পরিবর্তন করেননি কোনো দিনই। আমাদের খ্রিস্টান পরিবারেই নিজের মতো করে রাধা গোবিন্দের মূর্তি স্থাপন করেছিলেন তিনি। সুর করে পাঁচালি পড়তেন, সন্ধ্যা প্রদীপ দিতেন বাড়ির সামনের তুলসী তলায়। বাবাও এই নিয়ে বিশেষ আপত্তি করেননি কোনো দিন। অবশ্য এর খেসারত তাকে দিতে হয়েছিল। বিধর্মী স্ত্রীর কারণে নিজের পৈতৃক সম্পর্কগুলোর থেকে দূরে সরে আসতে হয়েছিল ওকে। সমস্যা এত দূর গড়িয়েছিল যে আর কোনোদিন দেশে ফিরে যাননি তিনি। তবে আমার মা ওকে খুবই আদর যত্ন করতেন। বাবা স্টেক খেতে খুব ভালোবাসতেন। নিজের ধর্মের বিপরীতে গিয়ে সেসব তিনি রান্নাও করে দিতেন বাবাকে। অবশ্য মা নিজে মুখে তোলেননি কোনোদিন। আর ওদের দুজনের আদরে বাঁদর হয়ে বড় হচ্ছিলাম আমি। একটা সময় জাহাজের চাকরি ছেড়ে দিয়ে এই নবাবগঞ্জে এসে বাসা বাঁধি আমরা। বাবা একটা টিম্বার কোম্পানি শুরু করেন। এখানকার জঙ্গল থেকে কাঠ কেটে দূরে দূরে রপ্তানি করতেন তিনি। মোটের ওপর অর্থকড়ির অভাব ছিল না। কিন্তু কথায় বলে, সব ভালোর একটা শেষ থাকে। একদিন আমাদের এই সুখের সংসারে অন্ধকার নেমে এলো। 3 দিনের জ্বরে হঠাৎ চোখ বুঝলেন মা। ওর চলে যাওয়ার পর আমাদের সংসারটা যেন কেমন ছন্ন ছাড়া হয়ে গেল। বাবা কাজকর্মে, এমনকি নিজের স্বাভাবিক জীবন যাপনেও মন দিতে পারলেন না কোনো দিন। শেষের দিকে ভদ্রলোকের মাথায় গন্ডগোল দেখা দিল। ভায়োলেন্ট হননি কোনোদিন, তবে সুস্থ ছিলেন না মোটেও। খাবার খেতে চাইতেন না। যে লোকটা পারলে দিনে 3 বার স্নান করতেন, তিনি একেবারেই জলের ধারে কাছে যেতে চাইতেন না। বলতেন জলে নাকি কাল লুকিয়ে আছে। তখন ওর কথাবার্তা অসংলগ্ন লাগত, তাই কোনো কিছুই সেভাবে বিশ্বাস করতে পারতাম না। তিনি যে কোন কথাটা সত্যি বলতেন আর কোন কথাটা তাঁর ভ্রম, তা বোঝার কোনো উপায় ছিল না। কিন্তু তখন যদি বিষয়টা বুঝতে পারতাম। একটা দীর্ঘশ্বাস ছেড়ে চুপ করে গেলেন হেনরি। বিপ্লব কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু আবার হঠাৎ করেই হেনরি বলতে শুরু করলেন, ওভাবেই একটু একটু করে মারা যান বাবা। তবে মারা যাওয়ার দিন 3 আগে তিনি আমায় একটা অদ্ভুত গল্প বলে যান। স্কটল্যান্ডে আমাদের পৈতৃক ভিটের পাশে নাকি একটা পুরনো হ্রদ আছে, আর সেই হ্রদের কাছে গিয়ে কোনো কিছু চাইলে তা নাকি অক্ষরে অক্ষরে মিলে যায়। সেখানকার লোকজনের মতে ওই হ্রদের জলে নাকি এক প্রাচীন অপুদেবতার বাস। সেই অপুদেবতা মানুষের মনের আকাঙ্ক্ষা পূর্ণ করতে দ্বিধা করেন না। তবে তার বদলে সেই লোকটিকে চোকাতে হয় দারুণ মাসুল। ঠেকায় না পড়লে সেই স্কটল্যান্ডের গ্রামের লোকেরা ওই হ্রদের কাছে কিছুই নাকি চায় না, কারণ তাৎক্ষণিকভাবে সমস্যার সমাধান হলেও অবশেষে যে ভীষণ খেসারত দিতে হয় তা ভয়ঙ্কর। তবে আমার বাবা অর্থাৎ উইলিয়াম রাইট সেই হ্রদের কাছে মুখ ফুটে অর্থ, প্রতিপত্তি এবং একটি সুখী সংসারের আবদার করেছিলেন। আসলে ওর জীবনটা ছোটবেলায় এতটা মনোরম ছিল না। আমার ঠাকুরদা ছিলেন পার মাতাল।
মাতলামো করে প্রায়শই ছেলে মেয়েদের মারধর করতেন। সমস্ত উপার্জিত অর্থ নষ্ট করতেন মদ আর মেয়ে ছেলের পিছনে। তাই এক প্রকার বাধ্য হয়ে কিশোর উইলিয়াম ওই নিষিদ্ধ কাজ করেছিলেন। বাবার বক্তব্য অনুযায়ী তার পরবর্তী 3 দিনের মাথায় ঠাকুরদা হঠাৎ হার্ট অ্যাটাকে মারা যান। সাধারণত এক্ষেত্রে পরিবার ভেঙে পড়ে, কিন্তু উইলিয়ামের পরিবার আমার ঠাকুরদার মৃত্যুতে হাঁপ ছেড়ে বেঁচেছিল। বাবার সমস্ত পড়াশোনা, চাকরি বাকরি, অর্থ, এমনকি মা এবং আমাকে নিয়ে তৈরি করা এই সুখী সংসার সবই নাকি ওই অপদেবতার আশীর্বাদে। আর তারই খেসারত স্বরূপ ধীরে ধীরে সেই সাজানো সংসার তছনছ হয়ে যায়। আমি ভেবেছিলাম বাবার উন্মত্ত অবস্থায় এসব অদ্ভুত চিন্তা গল্পের ছলে মাথায় আসছে। এই ঘটনার 3 দিনের মাথায় বাবা মারা যান, আর বছর ঘুরতে না ঘুরতেই আমার জীবনেও ভয়ঙ্কর এক অভিশাপ নেমে আসে। বিপ্লব ওর কথার মাঝখানে বাধা দিয়ে জিজ্ঞাসা করে, আপনি এসব বিশ্বাস করেন? হয়তো করতাম না, কিন্তু এক প্রকার বাধ্য হয়ে। যা বলছিলাম, বাবা মারা যাওয়ার 8-9 মাসের মধ্যেই আমার দারুণ শরীর খারাপ হলো। বমির সাথে রক্ত উঠতে শুরু করলো। কলকাতার ডাক্তাররা বললেন আমার নাকি যক্ষ্মা হয়েছে এবং তা খুবই খারাপ স্টেজে রয়েছে, সেরে ওঠার চান্স নেই বললেই চলে। জানেন তো, ডুবন্ত মানুষ খড়কুটো আঁকড়ে ধরতে চায়। এরকম দারুণ খবর শুনেই হঠাৎ বাবার বলে যাওয়া সেই গল্পটার কথা মনে পড়ে যায় আমার। মনে মনে ভাবি, যদি সত্যি এরকম কিছু থেকে থাকে তাহলে একবার চেষ্টা করেই দেখা যাক। রাতারাতি ছুটে গেলাম দেশের বাড়ি স্কটল্যান্ডে, আর সেখানেই ঘটল সবচেয়ে বড় অঘটন। আমার জীবনের সাথে জুড়ে গেল এক অতি প্রাকৃত অলৌকিক অস্তিত্ব, ওঠত। হেনরির কথা শেষ হওয়ার সাথে সাথেই একতলা থেকে একটা প্রচণ্ড দরজা ধাক্কা দেওয়ার শব্দ ভেসে এল। কেউ যেন তালাবন্ধ দরজায় প্রচণ্ড আক্রোশে আঘাত করছে। হেনরি বলে উঠলেন, ওই সে এসে গেছে। আজ পূর্ণিমা, প্রতি পূর্ণিমায় সে আসে। বহু বছর তাকে পেট ভরে খেতে দিতে পারিনি। আজ আপনি আছেন, আশা করি অসুবিধা হবে না। হেনরির কথাগুলো শুনে বিপ্লবের বুকের ভিতরটা ছ্যাঁত করে উঠল। সে মনে মনে ভাবল, লোকটা পাগল নাকি? এসব কি বলছে? কিন্তু মুখে সেসব কথা প্রকাশ না করে ও জিজ্ঞাসা করল, কে এসেছে? আর এমনভাবে দরজাই বা ধাক্কাচ্ছে কেন? আপনি কি বলতে চাইছেন আমি বুঝতে পারছি না। হেনরি ধূর্ত হাসি হেসে জবাব দিলেন, ওঠত এসেছে। দরজাটা যে বন্ধ, ওটা খুলে দিতে হবে। ওর খুব খিদে পেয়েছে। হ্যাঁ, বলো কি? ইঞ্জিনিয়ার সাহেব আসেননি? তা তোমরা সেই কথাটা আমায় আগে বলবে না? দেখো দেখি, এই কে আছিস? আমার ছাতাটা দে তাড়াতাড়ি। হাঁক পারল চক্রবর্তী দালাল। এতক্ষণ আমন্ত্রিত মজুরদের বসার এবং খাওয়ার আয়োজন করতে করতে বিষয়টা তার মাথাতেই আসেনি। সবাই একটু থিতু হওয়ার পর সে লক্ষ্য করে যে উপস্থিত আমন্ত্রিতদের দলে ইঞ্জিনিয়ার বিপ্লব দস্তিদারকে দেখা যাচ্ছে না। তারপর মিস্ত্রিদের মধ্যে একজনকে জিজ্ঞেস করাতে সে জানায়, সাহেবের তো খুব মাথা যন্ত্রণা হয়েছিল, তাই উনি আসলেন না, আমাদের পাইতে দিলেন। চিন্তা করবেন না, এই দস্তিদার সাহেব ওষুধ খেয়ে নিয়েছেন। আমরা আসার আগেই ওনার জন্য রুটি মাংস করে দিয়েছি। মিস্ত্রি দলের সর্দারের কথা শুনে চক্রবর্তীর মাথায় আকাশ ভেঙে পড়ে। আজ পূর্ণিমার রাত, আজকের রাতেই তো যত বিপদের সম্ভাবনা, তাই এত কষ্ট করে এত খরচ করে সকলকে তালডিহিতে আমন্ত্রণ করেছে সে। আর যে লোকটা এই গোটা দলের মাথা, সেই কিনা এলো না। এবার ভালো মন্দ কিছু একটা হয়ে গেলে ওকেই তো সবাই চেপে ধরবে। আজকের রাতটা সকলকে ওই ভয়ঙ্কর বাড়ি থেকে দূরে সরিয়ে রাখার জন্যই এত আয়োজন করলো সে। সব বৃথা হয়ে যাবে মনে হচ্ছে তার। ছাতা মাথায় দিয়ে
সাইকেল চালিয়ে নবাবগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়ে গেল চক্রবর্তী দালাল। বিপদ ঘটার আগে তাকে সেখানে পৌঁছতেই হবে। শেষ চেষ্টা করে দেখতেই হবে ওকে, যদি সেই ভয়ঙ্কর পরিণতিকে ঠেকানো যায়। বিপ্লব মনে মনে বেশ বুঝতে পারছিল যে এই লোকটার বাকি কথাগুলো সত্য হোক বা না হোক, একটা কথা অন্তত ঠিক, লোকটার বাবা নির্ঘাত পাগল ছিলেন। কারণ পাগলামিটা নাকি বংশ পরম্পরায় বয়ে চলে। অনেকের মুখেই এমন ধরনের কথা সে শুনেছে। আর এখন লোকটা যে ধরনের কথাবার্তা বলছে তাতে লোকটা আর যাই হোক সুস্থ বলে তো মনে হচ্ছে না। যত তাড়াতাড়ি সম্ভব এই লোকটাকে বাড়ি থেকে বিদায় করতে পারলে বাঁচা যায়, কিন্তু এমন ঝড়জলের রাতে একটা মানুষকে রাস্তায় বের করে দিতে হলে যথেষ্ট অমানবিকতার পরিচয় দিতে হবে। এসব বিষয়ে বিপ্লব আবার একটু দুর্বল, একটু পাগলাটে হলেও দিনের শেষে একজন মানুষ তো। সে যতই অসংলগ্ন কথা বলুক, তাকে ঘাড় ধরে বের করে দেওয়া ঠিক হবে না। অন্তত বৃষ্টিটা থামা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর তার মানেই ততক্ষণ এই লোকটার এসব ভুলভাল কথা সহ্য করতে হবে। হেনরি রাইট একটু তাড়াহুড়ো করতে শুরু করেছেন। দরজার বাইরের দিকে একবার দেখে নিয়ে তড়িঘড়ি বললেন, বেশি দেরি করার উপায় নেই। আর একটু সময় পেলে সবিস্তারে বলতাম পুরোটা, আপাতত শর্টে সারতে হবে। স্কটল্যান্ডে পৌঁছে দেখলাম আমার আত্মীয় স্বজনেরা আমাকে সঠিকভাবে নিল না। একজন বিধর্মী মানুষের ছেলেকে গোঁড়া খ্রিস্টানরা মেনে নিতে পারল না। কাজেই পৈতৃক ভিটে না থেকে হোটেলেই থাকবো মনস্থির করলাম। আগে যেটা গ্রাম ছিল এখন সেটা রীতিমতো মফস্বল। দু একটা ছোটখাটো হোটেল গজিয়ে উঠেছে, তারই একটায় আস্তানা গাড়লাম। উন্নয়নের গুঁতোয় বাবার বলে যাওয়া সেই হ্রদ প্রায় বুঝে এসেছে। বাবা বলে গেছিলেন যে পূর্ণিমার রাতেই ওই হ্রদের জলে ভেসে ওঠে সেই প্রাচীন প্রাণী ওটুত। সেই মতো দিন তিনেক অপেক্ষা করলাম চুপচাপ। তারপর পরবর্তী পূর্ণিমার রাতে গিয়ে হাজির হলাম সেই ছোট হয়ে আসা প্রাকৃতিক হ্রদের ধারে। আগে নাকি এই চত্বরে বাড়ি ঘর তেমন ছিল না, কিন্তু এখন আশেপাশে বেশ কিছু জনবসতি গড়ে উঠেছে। ফলে আদৌ সেই অতি প্রাকৃত বস্তু এখনো সেই জলে আছে কিনা বুঝতে পারলাম না। কি করব আর কি করব না ভাবছি, এমন সময় হ্রদের জলে হিল্লোল উঠল। ওইটুকু হ্রদের জল যেন ফুলে ফেঁপে উঠেছে। আর তারপর তার তলায় ভেসে উঠল এক অবর্ণনীয় বিচিত্র প্রাণী। বাবা বলে গিয়েছিলেন কিভাবে কি করতে হবে। সেই মতো হ্রদের ধারে হাঁটু গেড়ে বসে নিজের প্রাণ ভিক্ষা করলাম আমি। জানেন, চতুর্দিকে একটা অদ্ভুত আঁশটে গন্ধ ছড়িয়ে পড়ছিল ধীরে ধীরে। কাঙ্ক্ষিত জিনিস চাওয়ার পর যতক্ষণ না সেই আঁশটে গন্ধ না কাটছে ততক্ষণ চোখ খোলা নিষেধ। ওইভাবে চোখ বুজে বসে রইলাম আমি। কতক্ষণ কেটে গেছিল কে জানে। বসে থাকতে থাকতে পায়ে ঝিঝি ধরে গেল, কিন্তু তখনও সেই বিশ্রী গন্ধটা কিছুতেই কাটছে না। বিপ্লব আগন্তুকের গল্প শুনতে শুনতেই টের পেল তার নাকেও একটা অদ্ভুত আঁশটে গন্ধ আসতে শুরু করেছে। কি বিচিত্র ব্যাপার, একটা গল্প শুনতে শুনতে যে তার অনুভূতি টের পাওয়া যায়, এই কথা সে আগে কখনো শোনেনি। লোকটার বলার মধ্যে একটা অদ্ভুত টান আছে। পাকা গল্প লিখিয়ে হতে পারত এই লোক। পরক্ষণেই তার মনে হলো এটা কি সত্যি মনে ভুল, নাকি এমন একটা গন্ধ বাস্তবে ওর নাকে আসছে। এমন গন্ধ আসা খুব বিচিত্র নয়। পাশেই নদী, বৃষ্টির বারবারন্তে আর পূর্ণিমার জোয়ারে নদীর জল দুকুল ছাপিয়ে উঠেছে, তার থেকেই এমন গন্ধ আসতে পারে। কিন্তু এতদিন ধরে এ বাড়িতে থেকেও এমন গন্ধ কখনো সে টের পায়নি। মনের মধ্যে একটা চাপা দ্বন্দ্ব টের পেল সে। মুখ ফসকে বলে ফেলল, মিস্টার হেনরি,
একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করেছেন? আপনার বলার সাথে সাথে এই বাড়িতেও কেমন আষ্টে একটা গন্ধ ছড়িয়ে পড়েছে। রাতের অতিথি কোনো কথা না বলে মুচকি হাসলেন। ওর হাসি বড়ই সন্দেহজনক। তারপরে বললেন, এরপর আর ধৈর্য ধরতে না পেরে আমি চোখ খুললাম। চারপাশে পরিবেশ যেন থম মেরে রয়েছে, যেন কোনো বিপদের গন্ধ পেয়ে রাতের অন্ধকার লুকিয়ে পড়েছে আশেপাশের ঝোপে ছাড়ে। সবে উঠে দাঁড়াতে যাব এমন সময় জল থেকে বেরিয়ে এলো সেই প্রাণী। তার চেহারার কি বর্ণনা দেওয়া সমীচীন হবে তা আমি জানি না, তবে ওই রকম কিম্ভূত কিমাকার শরীর যে কোনো পার্থিব প্রাণীর হতে পারে না সে বিষয়ে আমি নিশ্চিত। প্রাণীটা থপ থপ করে আমার একেবারে এক হাতের মধ্যে এগিয়ে এসে দাঁড়ালো। তার সর্বাঙ্গ দিয়ে ঘড়িয়ে পড়ছে লালার মতন কিছু একটা। ওই অবয়বের কোনটা যে মাথা আর কোনটা শরীর তা বুঝে উঠতে পারছিলাম না। হঠাৎ ওর পিঠের দিক থেকে কতগুলো লকলকে সৌর বেরিয়ে এসে চিপে ধরলো আমার হাত দুটো, আর মাথার মতো জায়গাটা থেকে প্রকাশ পেল অসংখ্য তীক্ষ্ণ দাঁতের সারি। একটা চাপা শব্দে গর্জাচ্ছিল সেই প্রাণীটা। আমি তখন ভয়ে ঠান্ডা হয়ে গেছি। আমার সমস্ত কৌতূহল পেটের ভিতর সেঁধিয়ে গেছে। গলা ছেড়ে আর্তনাদ করে উঠতে যাব এমন সময় হাতের বাঁধন হালকা হয়ে গেল। আমাকে ছেড়ে দিয়ে সেই প্রাণী সরে গেল বেশ খানিকটা দূরে। তারপর আবার ফিরে গেল সেই হ্রদের জলে। কবজিতে একটা যন্ত্রণা অনুভব করছিলাম। পূর্ণিমার চাঁদের আলোয় দেখলাম দুই হাতের কবজিতেই একটা করে সূক্ষ্ম অথচ গভীর ক্ষত সৃষ্টি হয়েছে। কেউ যেন ইঞ্জেকশনের সূচ ফুটিয়ে দিয়েছে হাতের মাঝে। তখন আর কিছু ভাবার অবকাশ ছিল না, প্রাণ বাঁচিয়ে পালিয়ে এসেছিলাম সেখান থেকে। তারপর কি হলো? সময়ের সাথে সাথে হাতের ক্ষতটাও মিলিয়ে গেছিল, কিন্তু গোল বাঁধলো ঠিক মাস দুয়েক পর। ততদিনে আমি এই দেশে ফিরে এসেছি। কলকাতার একজন নামকরা ডাক্তার আমাকে পরীক্ষা করে জানিয়েছেন যে অদ্ভুতভাবে আমার বুকে জমাট বাঁধা যক্ষার জীবাণু হাওয়া হয়ে গেছে। আমি তখন যক্ষা মুক্ত। জীবনকে নতুন করে ফিরে পাওয়ার আনন্দে তখন আমার দু চোখে নানান রঙিন স্বপ্নের ঘোর। এটা করব, ওটা বানাবো, সেখানে বেড়াতে যাব, এইসব স্বপ্ন দেখে বেড়াচ্ছি। এমনই একদিন পূর্ণিমায় বিকেলের পর থেকে হাতের কবজিতে হঠাৎ কেমন চুলকানি হতে শুরু করলো। বেশ কিছুক্ষণ অন্যমনস্কভাবে চুলকে টুলকে হঠাৎ লক্ষ্য করে দেখি ছুঁচ ফোটানোর মতন ক্ষত স্থানগুলো পেকে উঠেছে। বেশ ঘাবড়ে গেলাম আমি। মনের মধ্যে একটা চাপা অস্বস্তি জমাট বাঁধতে শুরু করলো। এই চত্বরে এখনো তেমন ডাক্তার ভর্তি নেই, সে সময় তো আরোই ছিল না। সারা সন্ধ্যে ছটফট করলাম। রাতের দিকে শরীর জোরে প্রচন্ড উত্তাপ তৈরি হলো। প্রচন্ড জ্বরে একাকী এই বাড়িতে কাতরাতে শুরু করলাম আমি। এখানে পাশেই একজন মাস্টার মশাই থাকতেন। ভদ্রলোক প্রতিদিন সন্ধ্যায় আমার সাথে আড্ডা মারতে আসতেন এই বাড়িতে। তিনি এসে উপস্থিত হতেই তাকে খুলে বললাম সব কথা। এই যেমন এখন আপনি বিশ্বাস করছেন না, তেমনি উনিও তখন আমার কথা বিশ্বাস করেননি। আর তারপরেই ঘটল চরম ঘটনা। ঘরের মেঝেতে হরহর করে বমি করতে শুরু করলাম আমি। আমার বমি দিয়ে বেরিয়ে আসতে শুরু করলো কালো কালো কতগুলো বীজের মতন জিনিস। বিশ্বাস করবেন না, সেটা দেখে আমি এতটাই অবাক হয়েছিলাম যে শরীরের অসুস্থতার কথা পর্যন্ত খেয়াল ছিল না। কিন্তু তখনও অবাক হওয়ার ঢের বাকি ছিল। চোখের নিমেষে সেই বীজের মতন জিনিসগুলো একটা আরেকটার সাথে জুড়তে আরম্ভ করলো। জুড়তে জুড়তে মেঝের উপর তৈরি হয়ে গেল হাত কানেক আকৃতির একটা বিকট জীব।
আমি আশ্চর্য হয়ে দেখলাম স্কটল্যান্ডের সেই রাতে আমার দেখা ওই বিচিত্র প্রাণীর একটি ক্ষুদ্র সংস্করণ যেন আমার চোখের সামনে হাজির হয়েছে। পাখির বাচ্চার মতন চি চি করে ডেকে উঠল সেই প্রাণীটা। সেই প্রতিবেশী মাস্টারমশাই ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে গিয়েছিলেন। উনি আমতা আমতা করে বললেন, ওটা কি? ভদ্রলোক ওই প্রাণীর কোনো কথা বুঝতে পারেননি, কিন্তু সে কি বলতে চাইছে তা আমি দিব্যি টের পেয়েছিলাম। জানি না কোন জাদু মন্ত্রে ওই অপার্থিব জীবের ভাষা আমি বুঝেছিলাম। সে খেতে চাইছিল, আর মনে মনে জানতাম সাধারণ ফল মূলে ওর খিদে মিটবে না। ওর চাই রক্ত, তাজা গরম রক্ত। কথাগুলো বলে চুপ করে গেলেন হেনরি রাইট। বিপ্লব একটু অবাক হয়ে জিজ্ঞাসা করল, তারপর? তারপর তারপর সেই ওটদের সন্তানকে খেতে দিলাম। একটা অজানা আশঙ্কায় বিপ্লবের বুকের ভেতরটা কেঁপে উঠল। সে ভয়ার্ত কণ্ঠে জিজ্ঞাসা করল, কি কি খেতে দিলেন? কেন? ওই মাস্টার মশাইকে। এই যেমন আর কিছুক্ষণের মধ্যে আপনি উটুদের খাদ্য হবেন। সেই তো দরজা ধাক্কা ছেড়েছে। চিন্তা করবেন না, কষ্ট হয় না। মাস্টার মশাইকে যখন তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছিল সেই অতি প্রাকৃত জীব, তখন আমি বেশ বুঝতে পেরেছিলাম যে তার শিকারকে সে বেশি কষ্ট দিতে চায় না। যা, কি যাতা বলছেন মশাই! এতক্ষণ ধরে আপনার গল্প মন দিয়ে শুনছি বলে সব ফালতু ইয়ার্কি মারবেন না। আপনার গল্পটা অত্যন্ত খাজা, আর তার পরিণতিটা আরও বিরক্তিকর। এত রাতে একজন অপরিচিত মানুষের শোয়ার ঘরে বসে এসব ফালতু গল্প বলতে আপনার লজ্জা করছে না? এবার হেনরি অট্টহাসিতে ফেটে পড়লেন। হাসির দমকে তার সারা শরীরটা কেঁপে উঠতে লাগল। উনি হাসতে হাসতে বললেন, এই দেখুন, আপনি ভয় পাচ্ছেন কেন? এই গোটা নবাবগঞ্জের কম লোককে তো উডুতের বাচ্চার পেটে যেতে হয়নি। তারা কি সবাই কষ্ট পেয়েছে বলুন? ভয় পাবেন না, এতটুকু কষ্ট হবে না আপনার, এই কথা দিচ্ছি। মুশকিলটা কি জানেন? ক্রমাগত খাবার জোগান দিতে দিতে জায়গাটাকেই মোটামুটি খালি করে ফেলেছি আমি। এখন লোকে বলে এই বাড়িটা নাকি ভূতুড়ে বাড়ি। বুঝুন কাণ্ড, ভূত আর আমার আদরের ওডোত কি এক হলো? কথাগুলো বলে পোষা বিড়ালকে ডাকার মতো করে মুখে চুকচুক শব্দ করলেন হেনরি। বিপ্লব টের পায় নিচের তালাবন্ধ দরজাটা কেউ যেন প্রচণ্ড ধাক্কায় ভেঙে ফেলেছে। একটা সাপের মতো সরসর শব্দ করে কোনো অতিকায় প্রাণী উঠে আসছে সিঁড়ি বেয়ে। বিশ্রী আষ্টে গন্ধে ভরে যাচ্ছে দোতলার এই একমাত্র বাসযোগ্য ঘর। ওই উকি দিচ্ছে সেই বিকৃত দেহ। দেহ কোনো মানুষের নয়, কোনো পরিচিত প্রাণীর নয়। এ পৃথিবীর কোনো জীবের অমন বিদঘুটে চেহারা হতে পারে না। ওই হলো ওডোত, সেই ইচ্ছে পূরণ অপদেবতা। তালডিহি আর নবাবগঞ্জের মাঝখানে যেখানে নদীর বাঁক একটু ছোট হয়ে এসেছে, সেখানে একটা কাঠের সাঁকো আছে। জলপথে না গেলে ওই সাঁকো পেরিয়েই 2 গ্রামের মধ্যে যাতায়াত করতে হয়। বিদ্যুৎ চমকের আলোয় হাতের ঘড়িতে দেখে নিল চক্রবর্তী দালাল। রাত প্রায় 3টে বাজে। এই ঝড় বাদলার মধ্যে সাইকেল চালানো দায় হয়ে উঠেছে, কিন্তু তবুও সে পা থামায়নি। যে করেই হোক ইঞ্জিনিয়ার সাহেবকে বাঁচাতেই হবে। চরম বিপদের আগেই ওকে ওই বাড়িতে পৌঁছতে হবে। সাঁকোর মাঝামাঝি এসেই একবার নদীর ওপারে ভুতুরে বাড়ির দিকে চেয়ে দেখল সে।
প্রায় সঙ্গে সঙ্গেই রাতের নিস্তব্ধতা খান খান করে ভেসে এলো বিপ্লব দস্তিদারের মর্মভেদী আর্তনাদ। আর তার সাথে শোনা গেল নবাবগঞ্জের ওই অদ্ভুত বাড়ির পরিচিত অট্টহাসি, যে হাসি প্রতি পূর্ণিমায় এ চত্বরের মানুষের বুকে হৃদকম্প জাগায়। সেই হাসি শুনে একটা ঢোক গেলে চক্রবর্তী মনে মনে বলে, শেষ রক্ষা হলো না। আপনারা শুনলেন লেখক অনির্বাণ ভট্টাচার্যের কলমে আমাদের আজকের নিবেদন ওডুথ। গল্পের সূত্রধার এবং গল্প পাঠে আমি অমিত সরকার। বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে কণ্ঠ দিয়েছেন শুভদীপ ঘোষ, সৌরভ সাহা, অতনু ভট্টাচার্য ও আমি অমিত সরকার। প্রচ্ছদ নির্মাণে সৌমদীপ ভূঁই, আবহ সম্পাদনায় সায়ন দত্ত, সামগ্রিক পরিচালনা এবং পরিবেশনায় টিম লোককথা। তাহলে কেমন লাগলো আমাদের আজকের নিবেদন? কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর সেই সঙ্গে শুনতে থাকুন লোককথা, মুহূর্তের অনুভূতিগুলো যেখানে গল্প হয়ে ফুটে ওঠে।